আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য সমূহ যে অধ্যায়টা রয়েছে তার সেকেন্ড ক্লাস করব। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সমূহ নিয়ে। আগের ক্লাসে আমরা অধিকার কি এবং মৌলিক অধিকার কি, এগুলোর পার্থক্য আরও অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই ক্লাসটা এখনও করনি, আগে ওই ক্লাসটা করে নাও, তবে আজকের ক্লাসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনও পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, দেখো আজকে আমরা মূলত আলোচনা করব যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তারপরেই আমরা সেগুলো করার পরে দেখব যে মৌলিক অধিকার কি সংশোধন করা সম্ভব নাকি সম্ভব নয় সেই জিনিসটা। আরেকটা, ভারতের সংবিধানের মৌলিক অধিকারের বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে, এগুলোর মধ্যেই আমরা এতটা বিস্তারিত আলোচনা করব যে তোমাদের মনে এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যত ধরনের প্রশ্ন জাগতে পারে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যদি না হয় কমেন্ট বক্সে তো রয়েছে, তাই না? কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন করতে পারবে এবং আমরা সেখানে উত্তর দিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করি, তাই না? প্রথমেই বলি যে ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে এই মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে, যে 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে। ঠিক আছে, এবং এই যে মৌলিক অধিকারকে ভারতীয় সুপ্রিম কোর্ট 1950 সালে ম্যাগনা কার্টা বলে অভিহিত করেন। এই যে ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা বলতে বোঝায় লিস্ট অফ রাইটস, অর্থাৎ অধিকারের একটা লিস্ট। ওকে, যেহেতু এই যে পার্ট 3 অর্থাৎ যে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে ভারতীয় সংবিধানের, সেই চ্যাপ্টারটাকে ম্যাগনা কার্টা এই কারণে বলা হয়েছে কারণ এই পুরো অধ্যায়তেই এই আমাদের মৌলিক অধিকারের পুরো লিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের ভারতীয় নাগরিকদের কি কি মৌলিক অধিকার রয়েছে সেই অধিকার। ওকে, দেখো এই যে দেখছো পাশে যে ছবিটা, এই ছবিটা হচ্ছে সেই যে পার্ট 3 অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারের, ভারতীয় সংবিধানের যে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের প্রথম পেজ। দেখো এখানে লেখা রয়েছে ছোট করে ফান্ডামেন্টাল রাইটস। ওকে, আর এখানে পার্ট 3 এবং তারপরে বিস্তারিত ধারা অনুযায়ী সব লিখে দিয়েছে। এটা হচ্ছে মূল সংবিধান, যেটা আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম তৈরি হয়, গণপরিষদ তৈরি করে। সেই মূল সংবিধানের একটা ছবি, একটা পেজের ছবি, একটা চ্যাপ্টারের পেজের ছবি। ওকে, দেখো আমাদের এই যে মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস থেকে, বা আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। এই যে বিল অফ রাইটসটা কি? আমাদের ভারতের সংবিধানে যেটা মৌলিক অধিকার, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিল অফ রাইটস। ওকে, বোঝা গেল? সিম্পল, তাই না? হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, আমাদের এই যে মৌলিক অধিকার আমাদের ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে এমন নয়। পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত হয়েছে, বিভিন্ন তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক আছে, আরও একটা কথা বলি যে এই যে বিল অফ রাইটস থেকে ধারণা নেওয়া হয়েছে মানে এই নয় যে পুরো বিল অফ রাইটসটাকে টুকে দেওয়া হয়েছে সংবিধানে, আরও এলাবোরেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের সংবিধানে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? আমরা নেক্সট অংশে যাব। দেখো আমাদের বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি, আগে 7খানা ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধন করা হয়। সেই সংশোধনী আইন অনুযায়ী 7 নম্বর যে অধিকার ছিল আমাদের, সেই অধিকারকে বাদ দেওয়া হয়। সেটা ছিল সম্পত্তির অধিকার, যেটা কিনা ছিল 33 নম্বর ধারায়, 31 নম্বর ধারায়। ঠিক আছে, সেটাকে বাদ দেওয়া হয়, দিয়ে ওটাকে পরিবর্তন করে দেওয়া হয়। পুরোপুরি বাদ দেয়নি, মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সেটা নর্মাল যে সাংবিধানিক অধিকার, অন্যান্য যে অধিকারগুলো ছিল মৌলিক অধিকার বাদে, আমরা বলেছিলাম তাই না অধিকার আলোচনা করতে গিয়ে, তো সাংবিধানিক অধিকারের মধ্যে ফেলে দেওয়া হয়, ওটা মৌলিক অধিকার আর রাখা হয় না। ঠিক আছে, দেখো আমাদের যে বর্তমানে 6টা অধিকার রয়েছে, সেটা মূলত রয়েছে 14 থেকে কত নম্বর ধারা? 32 নম্বর ধারার মধ্যে। এবং আমরা প্রথমেই বললাম যে মৌলিক অধিকার নিয়ে 12 থেকে 35-এ, এই যে বাকি যে 12, 13 এবং 33, 34, 35 নম্বর ধারা, এগুলো নিয়ে আমি কোনো কথাই বলছি না, এগুলো শেষের দিকে বলবো। ওগুলো কেন আমরা বললাম যে মৌলিক অধিকারের মধ্যে রয়েছে। ওকে, এই জিনিসটা আমরা পরে বলবো। মূলত আমাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো 14 থেকে 32 নম্বর ধারায়। ঠিক আছে, আমরা প্রতিটা ধারা নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে দেখবে অনেকগুলো ধারা সম্পর্কে আলোচনাই করা নেই। ঠিক আছে,
কিন্তু আমরা প্রতিটা ধারা, এই অধ্যায়ের প্রতিটা ধারা নিয়ে, অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারা, যে প্রতিটা ধারা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেরকম তোমাদের বইয়ে দেখবে 33, 34, 35 নম্বর ধারা নিয়ে কোনো উল্লেখই নেই, 31 নম্বর ধারা নিয়ে কোনো উল্লেখই নেই, তবু আমরা আলোচনা করব, তাই না? আমাদের জানতে হবে। ওকে, দেখো যে 6টা অধিকার রয়েছে, প্রথম অধিকার হচ্ছে সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18 নম্বর ধারায় রয়েছে। নেক্সট স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে। 3 শোষণের বিরুদ্ধে অধিকার, এটা 23 থেকে 24 নম্বর ধারায় রয়েছে। তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারায়। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারায় রয়েছে। নেক্সট শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, যেটা 32 নম্বর ধারা এবং 226 নম্বর ধারায় রয়েছে। ওকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা আর্টিকেল 12, ওই যে আমরা বললাম যে প্রতিটা ধারা নিয়ে আমরা আলোচনা করব। 12 নম্বর ধারায় বলছে যে রাষ্ট্র কি। দেখো, আমাদের সংবিধানে আমাদের সাধারণ মানুষের অধিকার নিয়ে বলা হয়েছে 14 থেকে 32 নম্বর ধারায়, ঠিক আছে? কিন্তু এই যে 12-13 নম্বর, কাদের থেকে বাঁচাতে হবে, পুরো বিস্তারিত, যেহেতু আমরা বলেছিলাম আমাদের সংবিধান পুরো বিস্তারিত, ওই যে ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম জিনিসটা, যে পুরো বিস্তারিত আলোচনা করেছে, অনেক কিছু ভেবে, চারিদিক থেকে ভেবে আমাদের সংবিধান তৈরি করা হয়েছে। তো ওই যে বিস্তারিত ভেবেছে যে কাদের থেকে আমরা প্রোটেক্ট করতে চাই, সেগুলোও বলা হয়েছে এর মধ্যে, ঠিক আছে? যেরকম 12 নম্বর বলছে রাষ্ট্র কি, ওই ধারায় বলা হয়েছে, ঠিক আছে, 12 নম্বর ধারায়। এবং কারা রাষ্ট্রের অংশ, অর্থাৎ কাদের থেকে এই মৌলিক অধিকার আমার প্রোটেক্ট করতে হবে, সেই জিনিসগুলো। দেখো, এই 12 নম্বর ধারায় বলছে রাষ্ট্র বলতে এখানে বুঝিয়েছে আইন বিভাগ এবং শাসন বিভাগকে, বিচার বিভাগকে এর থেকে আলাদা রেখেছে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র আইন বিভাগ এবং শাসন বিভাগকেই যে রাষ্ট্রের অংশ ফেলেছে তাই নয়, বলছে এদের সঙ্গে কাজ করছে এমন যে কোনো সংস্থা, সেটাই রাষ্ট্রের অংশ। যেরকম পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, এগুলোও রাষ্ট্রের অংশ। যে কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে, এগুলো রাষ্ট্রের অংশ, কারণ এরা সরকারের হয়ে কাজ করছে। আবার ধরো কোনো একটা বেসরকারি কোম্পানি যে কিনা সরকারের হয়ে কাজ করছে, সরকারের কাছ থেকে রাস্তার ডিল নিচ্ছে, ঠিক আছে, যে রাস্তা তৈরি করবে, ঠিক আছে, এরকম কন্ট্রাক্ট নিচ্ছে, তারাও রাষ্ট্রের অংশ হিসেবে কাজ করবে, ঠিক আছে? রাষ্ট্র বলতে ওই সরকারের অংশ হিসেবে, বোঝা গেল? এইটা এর মধ্যে ব্যাখ্যা করেছে এই 12 নম্বর ধারায়। নেক্সট আসছে 13 নম্বর ধারা। 13 নম্বর ধারাই বলছে, দেখো আমি পুরো সিম্পল কথা বলে দিই, যে তুমি যদি মৌলিক অধিকার লঙ্ঘন করবে এমন কোনো আইন তৈরি করো, তাহলে সেই আইনকে আমরা বাতিল করে দেবো। এই 13 নম্বর ধারায় বলা হচ্ছে, ঠিক আছে? 13 নম্বর ধারা অনুযায়ী আমি বাতিল করে দেবো। ওই যে আইন কারা তৈরি করছে, রাষ্ট্র, অর্থাৎ সরকার। ওকে, অর্থাৎ আইন বিভাগ যদি কোনো আইন এমন তৈরি করে যে সেটা মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে, তখন সেটাকে বাতিল বলে গণ্য করা হবে, ঠিক আছে? এবং এই বাতিল কে করতে পারবে? এই বাতিল করতে পারবে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্ট, ঠিক আছে, 226 নম্বর ধারা অনুযায়ী তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। এবং এই যে তারা এই বাতিল করছে, এই বাতিল করাটাকেই কি বলা হচ্ছে? এই বিচার বিভাগীয় পর্যালোচনা। এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সালে একটা কেস হয়, গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য, ঠিক আছে? এর স্টোরিটা কি এমন ছিল যে পাঞ্জাবে একটা পরিবার ছিল, গোলকনাথ পরিবার, ঠিক আছে? এই পরিবারের হাতে বেশ কিছু জমি ছিল। তখন পাঞ্জাব সরকার কি করে? ভূমি সংস্কার আইন পাশ করে, এবং ওই ভূমি সংস্কার আইন পাশের মাধ্যমে তারা ওই যে গোলকনাথ পরিবার তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে, নিজেরা নিয়ে নেয়, সরকার নিয়ে নেয়। তখন এই গোলকনাথ বলছে, দেখো আমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। কোন মৌলিক অধিকার? সম্পত্তির অধিকার। তখন কিন্তু সম্পত্তির অধিকার ছিল, 1978-এ ওটা বাদ দেওয়া হয়, কিন্তু তখন তো সম্পত্তির অধিকার ছিল। তো তখন সুপ্রিম কোর্টের কাছে তারা যায়, অর্থাৎ এই গোলকনাথ পরিবার গিয়ে বলে, দেখো আমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। তখন সরকার কি করে, সরকার বলছি কেন, ওই বিচার বিভাগ কি করে, দেখো 13 নম্বর ধারায় বলা রয়েছে যে আমি যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন পাশ করো, সেই আইনকে আমি বাতিল করে দেবো, তাই না? তো 13 নম্বর ধারা বললে তোমার এই আইন বাতিল করলাম, বোঝা গেল? তো কতটা গুরুত্ব এই 13 নম্বর ধারার, বুঝতে পারছো তো? হ্যাঁ, যদিও পরবর্তীতে এগুলো আরো পরিবর্তন হয়, পরিবর্তন করে বলে না সরকার কিছু স্টেপ নিতে পারে, তো সেগুলো যখন আরো বড় হবে তখন আরো ভালো করে জানতে পারবে, ঠিক আছে? আর যদি এখন জানার ইচ্ছা থাকে, তোমরা লক্ষ্মীকান্ত পড়তে পারো, অথবা ওই যে ইউপিএসসির বেশ কিছু বই রয়েছে, এছাড়া ডিডি বাসুর বই রয়েছে, তারপরে ইন্টারনেটেও ঘাঁটতে পারো, পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা সরাসরি 14 এবং 18 নম্বর, 14 থেকে 18 নম্বর ধারায় চলে আসবো। অর্থাৎ আমাদের প্রথম ক্যাটাগরির যে
অধিকার, আমাদের 6খানা ক্যাটাগরির অধিকার বলা আছে। আমরা সিম্পলি এতদিন জেনে আসতাম যে মাত্র 6টা অধিকার রয়েছে। না, এটা আমাদের ক্যাটাগরি দেওয়া হয়েছে, বইয়ের সামনে দেওয়া থাকতো না তোমাদের প্রতিটা বই দেখতে যে আমাদের 6টা মৌলিক অধিকার রয়েছে, তাই না? এবং 11টা মৌলিক কর্তব্য রয়েছে। এই জিনিসগুলো আমরা জানতাম। কর্তব্য নিয়ে পরের ক্লাস করব আমরা, ঠিক আছে? পরের ক্লাস করব, কিন্তু আমরা আজকে অধিকার নিয়ে করছি। দেখো, ওটা অ্যাকচুয়ালি 6টা অধিকার না, ওর মধ্যেও একাধিক অধিকার নিয়ে বর্ণনা দেওয়া রয়েছে, প্রতিটা ধারাই রয়েছে, তাই না? দেখো 14, 15, 16, 17, 18, 5টা ধারা, এর মধ্যে 5টা অধিকার দেওয়া রয়েছে। মানে আমাদের পুরো 14 থেকে 32 নম্বর ধারায় অধিকার আমাদের রয়েছে, ভরা ভরা অধিকার, ঠিক আছে? আমরা ক্যাটাগরিতে ভাগ করেছি, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে গণপরিষদ ছিল তারা ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, ওকে? কিন্তু ভেতরে বিস্তারিত দিয়ে দিয়েছে। বলতে পারো এগুলো মূল পয়েন্ট, যেরকম আমরা করি না নোটস করার সময়, ঠিক অমন। তো এই যে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার দিয়েছে। সাম্য বলতে আমরা কি বুঝি? সাম্য বলতে সমতা বুঝি, সবাইকার, উঁচু নিচু করা যাবে না কারোর মধ্যে, তাই না? সবাই সমান অধিকার পাবে। তো এই 14 নম্বর ধারায় সাম্যের দুখানা দিকের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান, আর একটা হচ্ছে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। আইনের দৃষ্টিতে সবাই সমান বলতে বোঝাচ্ছে যে তুমি গরিব হও, বড়লোক হও, তুমি নেতা হও, মন্ত্রী হও, যাই হও, তুমি টিচার হও, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, তোমার জাতি যেই হোক, তুমি হিন্দু মুসলিম যাই হও, তোমরা সবাই আইনের চোখে সবাই সমান। একটা হিন্দু দোষ করলে যেই শাস্তি পাবে, একটা মুসলিম দোষ করলে সেই শাস্তি পাবে, ঠিক আছে? একটা মেয়ে দোষ করলে যা শাস্তি পাবে, একটা ছেলে দোষ করলে তাই শাস্তি পাবে। দেখা হলো একটা মেয়ে খুন করে দিল, ঠিক আছে? এখন যদি খুন করে দেয়, সে তার জেল হবে, তাই না? ধরো তাকে ফাঁসি দেওয়া হলো, ঠিক আছে? এবার একটা ছেলে খুন করলো, তারও জেল হবে, তাই না? তাকে ফাঁসি দেওয়া হলো না, কেমন একটা না? কি সাম্যের অধিকার হলো না? কিন্তু এই 14 নম্বর ধারায় বলছে না, এটা সাম্যের অধিকার দিতে হবে, আইনের চোখে সবাই সমান, ওকে? নেক্সট, আরেকটা বলছে যে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। আইন সবাইকে রক্ষা করবে বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমানভাবে সংরক্ষিত আইনের দ্বারা। অর্থাৎ কারো মধ্যে বৈষম্যমূলক আচরণ করবে না। আমি বড় লোককে প্রোটেকশন দিলাম, গরিবকে দিলাম না, এরকম নয়। দেখা গেল সমপর্যায়ে কেউ রয়েছে। কে রয়েছে? ধরো তুমি একজন স্কুল টিচার, আর একজন তোমার বন্ধু, সেও স্কুল টিচার। এখন দুজনের মধ্যে বৈষম্য করা হলো, এটা করা যাবে না। আইন কি করলো? একে প্রোটেকশন দিল, তোমার বন্ধুকে, আর তোমাকে প্রোটেকশন দিল না, এটা করতে পারবে না। সবাইকে প্রোটেকশন দিতে হবে। ধরো তোমার দুজন বন্ধু রয়েছে, ওই বন্ধুদের একজনের জীবনের ভয় রয়েছে, আর সে হচ্ছে নেতার ভাইপো, ঠিক আছে? আর একজন কি, তুমি, তোমারও জীবনের ভয় রয়েছে, কিন্তু তুমি নেতার ভাইপো না, কিন্তু সরকার কি করছে? সরকার ওই নেতার ভাইপোরে প্রোটেকশন দিচ্ছে। আর তুমি যেহেতু নেতার ভাইপো না, তোমাকে প্রোটেকশন দিচ্ছে না। এই রকম করা যাবে না, এই ধারা সেটাই বলছে, ওকে? এই দেখো, যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা ইংল্যান্ডের যে সাধারণ আইন, এই ধারণাটা নেওয়া হয়েছে ওখান থেকে। আর এই যে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, এটা মার্কিন সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই যে অধিকার 14 নম্বর ধারায় যে অধিকারের কথা বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, তারপরে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, এর কিছু ব্যতিক্রম দেখা গেছে। যেরকম ব্যতিক্রম বলতে এটা মানা হয়নি কিছু ক্ষেত্রে। কি কি ক্ষেত্রে? যেরকম আমরা দেখতে পাই সাধারণ মানুষের থেকে পুলিশরা বেশি অধিকার ভোগ করে থাকে কিছু ক্ষেত্রে, তাই না? আবার রাষ্ট্রপতি এবং রাজ্যপাল এমন কিছু স্পেশাল ক্ষমতা ভোগ করে, যেই ক্ষমতা আর ফলে তারা এক্সট্রা কিছু অধিকার পায়। তারপরে দেখো, যতদিন রাষ্ট্রপতি বা রাজ্যপাল তারা তাদের পদে থাকবে, ততদিন তাদের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা করা যাবে না, তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু একটা সাধারণ মানুষকে যখন তখন গ্রেপ্তার করা যেতে পারে, তাই না? ক্লিয়ার? এইরকম বেশ কিছু ব্যতিক্রম দেখা গেছে, ওকে? ক্লিয়ার হলো? নেক্সট আমরা 15 নম্বর ধারায় চলে যাব। আর্টিকেল 15, তাই না? বলছে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান, সরি, এখানে প্রকৃতির কারণে টাইপিং হয়ে গেছে, অ্যাকচুয়ালি হবে প্রভৃতির কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। এর অর্থ কি? অর্থাৎ তোমার কোথায় জন্ম হয়েছে সেটা রাষ্ট্র দেখবে না। তুমি আসামে জন্মগ্রহণ করেছো বলে তোমার কোনো অধিকার নেই, তোমার স্পেশাল ভাবে দেখবো না। আর দেখবো কাকে? যে গুজরাটে জন্মগ্রহণ করেছে, এমন নয়। সবাইকে সমানভাবে দেখতে হবে। যদি সরকার এমন করে যে ও এখানে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তো আমি ওকে
এই জিনিসটা দেবো না, আমি যে সরকারি যে সুযোগ যে সুবিধা সেগুলো আমি ওকে দেবো না, কারণ ও আসামে জন্মগ্রহণ করেছে, আর এ যেহেতু গুজরাটে জন্মগ্রহণ করেছে একে আমি সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা দেবো। এমন করতে পারবে না, বা এমনও করতে পারবে না ও হিন্দু বলে আমি ওকে দেবো না, বা ও মুসলিম বলে ওকে আমি দেবো না, এমন নয়। ঠিক আছে, সবাইকে সমানভাবে দেখতে হবে। আবার জাতি ধর্ম বললাম, তারপরে বর্ণ, কালার, ও কালো মানুষ, হ্যাঁ দেওয়া যাবে না, হ্যাঁ কেন, এরকম যাতে না হয়। ঠিক আছে, এই কথাটাই বলছে যে কাউকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বা জন্মস্থানের উপর ভিত্তি করে কারোর সঙ্গে ডিসক্রিমিনেশন করা যাবে না। ঠিক আছে, কিন্তু এরও কিছু ব্যতিক্রম দেখা গেছে। আমরা বলি যে আমাদের মৌলিক অধিকার অবাধ নয়, কিছুটা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এবং কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এর ক্ষেত্রে কি ব্যতিক্রম দেখা গেছে, যেরকম কিছু বিশেষ জাতি, যেরকম তফসিল জাতি, ঠিক আছে, বা আমরা এসসি এসটি যাদেরকে বলে থাকি, তাই না, তাদের জন্য বেশ কিছু সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যারা ইকোনমিক্যালি মানে ব্যাকওয়ার্ড, অর্থাৎ ইডাব্লিউএস, যাদের অর্থনৈতিক দিক থেকে দুর্বল, তাদের জন্যও কিছু ব্যবস্থা, কিছু রিজার্ভেশন করা হয়েছে। ওবিসিদের জন্য কিছু রিজার্ভেশন করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলো একরকম জাতি বর্ণ এগুলো দেখে যে তারা কিছুটা পিছিয়ে পড়ে রয়েছে, তাদের জন্য এই রিজার্ভেশন তাহলে কেন, তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তো কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখতে পাই এইসব জিনিসের। ঠিক আছে, নেক্সট 16 নম্বর বলছে সরকারি চাকরি বা পদে নিয়োগের ব্যাপারে সব নাগরিকের সমান সুযোগ সুবিধার অধিকার। দেখো, বলছে 16 নম্বর ধারায় বলছে যে ওই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা নাগরিক, তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রতিটা নাগরিক যে কোনো চাকরি করতে পারবে। ঠিক আছে, সুযোগ পাবে। এমন নয় তুই মুসলিম, তোকে আমি ইউপিএসসি এক্সাম দিতে দিলাম না, আর তুই হিন্দু, তোকে আমি দিতে দিলাম। তুই খ্রিস্টান, আমি তোকে বিসিএস দিতে দিলাম না, কিন্তু তুই মুসলিম বলে আমি দিতে দিলাম। এই রকম যাতে না হয়, সবাই সমান অধিকার পাবে, এই কথাটাই বলছে কি সরকারি চাকরির ক্ষেত্রে। বোঝা গেল? যেরকম কিছু ক্ষেত্রে বলবে দাদা তাহলে কিছু আইএস অফিসার হয়ে যাচ্ছে আর আমরা হতে পারছি না, আমাদের তো তাহলে মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। না, কি বলেছে, যোগ্যতা, যোগ্যতা ম্যাটার করে। তোমার যোগ্যতা রয়েছে ওই পদে যেতে পারবে, তোমার যোগ্যতা রয়েছে কিন্তু ওই পদে যেতে বাধা দেওয়া হচ্ছে, তবে সেটা মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। বোঝা গেল? এই যে সরকারি চাকরির ক্ষেত্রেও কিছু কিছু রিজার্ভেশন রয়েছে যেগুলো এর ব্যতিক্রম, অর্থাৎ সমানভাবে দেখা হচ্ছে না, যে ওবিসি এসসি এসটির জন্য কিছুটা রিজার্ভেশন থাকে, তাই না? কারণ ওই যে বললাম তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা একসময় বিভিন্ন সুযোগ সুবিধা পায়নি, সেই সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট আসছে 17 নম্বর ধারা। কি বলছে, অস্পৃশ্যতার বিলোপ সাধন এবং অস্পৃশ্যতামূলক আচরণ নিষিদ্ধ। অর্থাৎ ওই আনটাচেবিলিটি, অর্থাৎ ওই যে নিচু জাত, ওই ছোঁয়া যাবে না। ঠিক আছে, এখনো একাধিক পরিবার রয়েছে যারা একটু গোঁড়া টাইপের, ঠিক আছে, ধর্মীয় গোঁড়া টাইপের। তো কি হয়, আমি দেখেছি যে আমি একটা বন্ধুর বাড়ি গেছিলাম, একটু ছোট ছিলাম, ঠিক আছে, তো বন্ধুটা একটা পার্টিকুলার ধর্মের ছিল। আমি গেছি, শুনেছে ওর একটা দিদা, ঠিক আছে, ওর দিদা শুনেছে যে আমি মুসলিম, ঠিক আছে। তো পরে যখন চলে আসি তখন তারা পুরো বাড়িতে গঙ্গা জল ছেটাই, তারপরে গোবর দিয়ে যে ল্যাপে না, ওইসব করে। ঠিক আছে, কেন, এটা কেমন একটা বৈষম্য। তারপরে একাধিক এরকম রয়েছে যে সেই জল দিচ্ছে না, জল দিচ্ছে তাও দূর থেকে। তোমার বাড়িতে কেউ যদি কাজ করে, ধরো তোমার বাড়ি একটা মিস্ত্রি এসছে, এবার সে নিচু জাতের বলে তাকে তুমি জল দেবে না, এটাও কিন্তু একটা বৈষম্য করা হচ্ছে, এর জন্য তুমি শাস্তি পেতে পারো। ঠিক আছে, তুমি যদি নিচু জাত বলে কাউকে মন্দিরে ঢুকতে না দাও, তাও সেটাও একরকম এই 17 নম্বর ধারা, 17 নম্বর ধারায় যে মৌলিক অধিকার এর কথা বলা হয়েছে মানুষের, সেই অধিকারকে লঙ্ঘন করছো, তোমাকে শাস্তি পেতে হবে। তারপরে কি, মসজিদে ঢুকতে দিচ্ছ না, সেটাও অধিকার লঙ্ঘন করা হচ্ছে। বোঝাতে পারছি জিনিসগুলো, যে এই অধিকার লঙ্ঘন করলে তোমার 6 মাস পর্যন্ত জেল পর্যন্ত হতে পারে, এবং 500 টাকা মতো জরিমানাও হতে পারে। ঠিক আছে, এবং পরবর্তীতে চেঞ্জও হয় এই ফাইনের পরিমাণটা। ঠিক আছে, যাই হোক, মিনিমাম 6 মাস তোমার জেল হতে পারে। ক্লিয়ার, যদি এইরকম কোনো আচরণ তুমি করো। নেক্সট 18 নম্বর ধারা। 18 নম্বর ধারা কি রয়েছে, যে উপাধি বা পদবি গ্রহণ নিষিদ্ধকরণ সামরিক ও শিক্ষাক্ষেত্র ছাড়া। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে সমস্ত টাইটেল দেওয়া হচ্ছে সেটা তোমার নামের আগে জুড়তে পারবে, বা সামরিক ক্ষেত্রে যে সমস্ত টাইটেল রয়েছে সেগুলো তোমার নামের আগে জুড়তে পারবে, কিন্তু অন্য যে কোনো টাইটেল নতুন সরকার দিতে পারবে না তোমাকে, এবং তুমি তোমার নামের আগে সেটাকে লাগাতে পারবে না। যেরকম আগে ইংরেজরা দিত না বাহাদুর,
রায় বাহাদুর এরকম নাম দিত না, বিভিন্ন নাম, সেইগুলোকে তোমার নামের আগে তুমি লিখতে পারবে না। এই 18 নম্বর ধারায় সেটা বলা হচ্ছে। কেন লিখতে পারবে না? যে সমতা বজায় রাখার জন্য, যাতে তুমি নিজেকে হাইফাই না মনে করো। ওই যে এখন তোমার নামের আগে রাজা লিখতে পারবে না, আমি আমার নামের আগে রাজা শাকিল মণ্ডল লিখতে পারবো না, ঠিক আছে? এছাড়া কোনো বিদেশিরা তোমাকে যদি কোনো একটা উপাধি দেয়, সেই উপাধি তোমার নামের আগে জুড়তে পারবে না, ঠিক আছে? আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। যেরকম ধরো কেউ একজন ভারতরত্ন পেয়েছে, ঠিক আছে? এখন তুমি পেয়েছো, তোমার নাম কি? রাহুল। এখন তুমি তোমার নামের আগে তুমি এইভাবে লিখতে পারবে না যে ভারতরত্ন রাহুল, ঠিক আছে? তবে এটা তুমি এই 18 নম্বর ধারাটাকে লঙ্ঘন করছো। হ্যাঁ, তোমাকে সম্মানে ভূষিত করা হয়েছে, ওই পর্যন্ত ঠিক আছে, তুমি গলায় ঝুলিয়ে নাও, ঠিক আছে, নিয়ে ছবি মুভি তোলো, সাংবাদিকদের সামনে গিয়ে ইন্টারভিউ দাও, ওকে, কিন্তু তুমি তোমার নামের আগে ভারত রত্ন লিখতে পারবে না। কিন্তু তুমি যদি এখন পিএইচডি করো, তোমার নামের আগে ডিআর যুক্ত করতে পারবে। তুমি ডাক্তারি পাশ করো, ডিআর যুক্ত করতে পারবে, ঠিক আছে? তুমি উকিল হও, জুড়তে পারবে তোমার নামের আগে, তাই না? অ্যাডভোকেট জুড়তেই পারো, তোমার ওটা পেশাগত পরিচয়, ওটা টাইটেল অ্যাকচুয়ালি না। তাই জন্যে আমরা দেখি না অনেক সময় যে আইএসদের টেবিলে কি তাদের নেম প্লেটে লেখা থাকছে আইএস বা আইপিএস, যে ধরো তোমার নাম হচ্ছে নিখিল রাখেচা, ঠিক আছে, এবং তার নিচে আইপিএস, তবে এটা কি লঙ্ঘন করছে? করছে না, কারণ ওটা তোমার চাকরির একটা পরিচয়, তোমার টাইটেল তো নয়। ওটা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে তুমি ওটা অর্জন করেছো, শিক্ষার মাধ্যমে তুমি জ্ঞান অর্জন করেছো, হায়ার স্টাডি করেছো, তাই না? নেক্সট লেফটেন্যান্ট, যেটা আছে যে আর্মির যে সমস্ত টাইটেল হয় সেগুলো তুমি জুড়তে পারবে, কিন্তু ওই যে কিছু জিনিস বললাম যেরকম ভারতরত্ন, রায় বাহাদুর, রাজা। আবার দেখো, আমি ধরো আমার নিজেকে এইভাবে আমি বলি না, আমি দাদা, আমি স্যার নই, আমি বললাম তোমরা সবাই আমাকে আমার নাম লেখার আগে তোমরা লিখবে দাদা 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 শাকিল, ঠিক আছে? এই যে দাদা 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 বললাম আমরা 3 বার, এটা আমি যদি জুড়ে দিই তাহলে আমি 18 নম্বর ধারা লঙ্ঘন করছি। এমনি নর্মাল আমি তোমরা আমাকে দাদা বলে ডাকতে পারো, এটা আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে, কিন্তু আমি এটা তোমাকে জোর করতে পারি না যে আমার নামের আগে এটা লিখতেই হবে, তোমাকে না লিখলে আমার পরিচয় নষ্ট হয়ে যাবে, এমন না। ধরো কিছু কিছু টিচার রয়েছে যারা বিদেশে খুব গেল, ওখানে বিদেশি একজন কেউ তাকে খুশি হয়ে স্যার স্যার বলে একখানা উপাধি দিল, সেটা সে নিতে পারবে না, ভারতীয় নাগরিক হিসেবে তো নিতে পারবে না। কিন্তু বিদেশ থেকে তুমি পিএইচডি নিয়ে আসতে পারো, এমবিএ ডিগ্রি নিয়ে আসতে পারো, যে কোনো ডিগ্রি নিয়ে আসতে পারো। ওকে, ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো আমাদের গেল সাম্যের অধিকার, 18 নম্বর ধারা পর্যন্ত আমরা আলোচনা করলাম। এবার স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 নম্বর ধারায় বলা রয়েছে, ঠিক আছে? এই স্বাধীনতার অধিকারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 19 নম্বর ধারা। এই 19 নম্বর ধারায় 6খানা অধিকারের কথা বলা হয়েছে, শুধুমাত্র এই 19 নম্বর ধারায় 19A 19B এরম করে করা হয়েছে, ঠিক আছে, অধিকারটাকে। তো এই যে 19 নম্বর ধারায় আমরা বললাম 6খানা অধিকার রয়েছে, এবং এই 6খানা অধিকারের অবাধ নয়, এটার উপরে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে, ঠিক আছে? কি কি নিয়ন্ত্রণ সেগুলো আমরা পরবর্তীতে দেখছি। প্রথমে দেখি 1 নম্বর বলছে বাক স্বাধীনতা, আর একটা হচ্ছে মতামত প্রকাশের অধিকার। প্রথম যে অধিকারের কথা বলছে বা স্বাধীনতার কথা বলছে সেটা হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার। একজন বলছে, একটা নেতা বলছে, ধরো এই যে এ নেতা এবং বি নেতা, ঠিক আছে, এ বলছে আমি চৌকিদার, ঠিক আছে, আর এই যে বি রয়েছে, বি নেতা, এ বলছে চৌকিদার চোর, ঠিক আছে। এখন এই যে তার বাক স্বাধীনতা রয়েছে বলে সে সেটাকে প্রকাশ করছে আমি চৌকিদার, আর বি তার যে মতামত প্রকাশের, যে চৌকিদার কেমন, এই মতামত প্রকাশের অধিকার রয়েছে, তো সে বলছে চৌকিদার চোর। বোঝা গেল? অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, তাই না? সে তার মনোভাব প্রকাশ করতেই পারে, মতামত প্রকাশ করতেই পারে, এবং তুমি তোমার মতামত দিতেই পারো, তোমার বাক স্বাধীনতা রয়েছে, তুমি কথা বলতে পারো, তোমাকে আমি আটকাতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, কখন আটকাতে পারবো, কিছু নিয়ন্ত্রণ এখানে দেওয়া রয়েছে, সেটা আমরা পরবর্তীতে দেখছি। আর বলে রাখি, এই 19 নম্বর ধারায় যে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র 19 নম্বর ধারাতে যে সমস্ত অধিকার রয়েছে তার উপরেই প্রযোজ্য,
অন্য কোনো অধিকারের উপরে, অন্য কোনো মৌলিক অধিকারের উপরে এই নিয়ন্ত্রণগুলো প্রযোজ্য নয়। ক্লিয়ার? ওকে, যাই হোক, নেক্সট কি বলছে, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার। আমরা দেখতে পাই যে আমরা জোট গঠন করছি, আমরা কোনো আন্দোলন করছি, আমরা একসঙ্গে লং মার্চ করছি, ঠিক আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ করছি, আমরা সেটাকে শান্তিপূর্ণভাবে করতে পারি। এক জায়গায় হয়ে আমরা মিটিং মিছিল করছি, সেটা শান্তিপূর্ণভাবে হতে হবে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করছি, কোনো মানে অনৈতিক কাজের, সেটা শান্তিপূর্ণ ভাবে হতে হবে। তোমার হাতে অস্ত্র আছে, নে প্রতিবাদ করি, সেটা করা যাবে না। ঠিক আছে, নেক্সট, সংঘ বা সমিতি গঠনের অধিকার। তো ওই যে ক্লাব গঠন করতে পারো, তুমি যে কোনো সমিতি, একটা জোট গঠন করতে পারো, রাজনৈতিক দল গঠন করতে পারো, ঠিক আছে, তোমার সেই অধিকার রয়েছে। কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে আবারও বলছি, দেখবো, তাই না? আরেকটা কি বলছে, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। তুমি ভারতীয় নাগরিক হিসেবে ভারতের যে কোনো জায়গায় তুমি চলতে পারো, কিন্তু এর পরেও কিছু রেস্ট্রিকশন রয়েছে। যেরকম কিছু কিছু আদিবাসী এলাকা রয়েছে, যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিছু সংরক্ষিত এলাকা রয়েছে, যেখানে তুমি যেতে পারবে না, কারণ ওখানকার আদিবাসীদেরকে সংরক্ষণ করতে হবে, তাই না? তাদেরকে বাইরের যে সমাজ, আধুনিক সমাজ, তাদের সঙ্গে যদি মেলানো হয়, তারা শেষ হয়ে যাবে। এরকম বেশ কিছু উদাহরণ রয়েছে, সেগুলো গুগলে সার্চ করে নিও। ঠিক আছে, নেক্সট বলছে, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার। তুমি যে কোনো জায়গায় তুমি বসবাস করতে পারো। তুমি পাহাড়ে গিয়ে বাড়ি কিনতে পারো, এরকম যদি ইচ্ছা হয়, বা দিল্লিতে গিয়ে তোমার হঠাৎ হঠাৎ ইচ্ছা হলো বাড়ি কিনবো, কিনতে পারো, তোমার অধিকার রয়েছে। হ্যাঁ, এর ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেরকম কিছু আদিবাসী বা সংরক্ষিত এলাকা রয়েছে, যেখানে গিয়ে তুমি কিনতে পারবে না। তুমি একটা বড় জঙ্গল, অভয়ারণ্যের মধ্যে একটা বাড়ি কিনতে চাইছো, হওয়া উচিত? উচিত না। ওখানে যে ওই বন্য প্রাণীগুলো রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই না? তো কিছু রেস্ট্রিকশন রয়েছে, আমরা বললাম। নেক্সট, যে কোনো বৃত্তি, পেশা গ্রহণ বা ব্যবসা বাণিজ্য করার অধিকার। বলছে তুমি এই 19 নম্বর ধারা অনুযায়ী যে কোনো পেশা করতে পারো, যে কোনো কাজ, তোমার কোনো কাজে কেউ বাধা দেবে না। কিন্তু এখানেও বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিছু বাধা নির্দেশ রয়েছে। কেমন? যে তুমি স্মাগলিং করছো, তুমি গাঁজা বিক্রি করছো, তুমি মদ বিক্রি করছো, মানে বিনা লাইসেন্সে। মদ তো বিনা লাইসেন্সে বিক্রি করা যায় না, লাইসেন্স লাগে, তাই না? আর গাঁজা বিক্রি করছো, তারপরে যে বন্দুক পাচার করছো, অস্ত্রশস্ত্র পাচার করছো, আর তুমি বলছো এটা আমার কি পেশা, এর মাধ্যমে আমি বেঁচে থাকি, ঠিক আছে, এর মাধ্যমে আমি ইনকাম করে খাই। এটা তো লোকের ক্ষতি করছে, তাই না? তাহলে কি হচ্ছে, এটাও করা যাবে না। কিন্তু তুমি মাস্টারি করছো, তুমি টিউশনি পড়াচ্ছ, তুমি ডাক্তারি করছো, তুমি ব্যবসা করছো ঠিকঠাকভাবে, মানে সৎ পথে, ওকে, গুড, তোমার সেই পারমিশন রয়েছে। ওকে, তুমি চা বিক্রি করছো, আমাদের পিসির কথা অনুযায়ী চপ শিল্প তৈরি করছো, ওকে, ওকে, ক্লিয়ার হলো? পাতা বিক্রি করছো, করতেই পারো, তোমার অধিকার রয়েছে, কিন্তু খারাপ কাজ করো না, যেটা সমাজে প্রভাব ফেলতে পারে। এইবার আমরা সরাসরি কিছু রেস্ট্রিকশনগুলো, কেন, কি কি দিক আমাকে ফলো রাখতে হবে, আমি যে কোনো কাজ করছি, যে কোনো স্বাধীনতা ভোগ করছি, যে কোনো জায়গায় বসবাস করছি, তো কোন কোন বিষয়ের উপরে আমাদের নজর রাখতে হবে। যেরকম একটা বিষয়ে নজর রাখতে হবে, যে ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা। অর্থাৎ এমন কিছু করবে না বা এমন কিছু বলবে না যাতে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে, বা ভারতের যে সংহতি, সবাই এক জায়গায় ঐক্য, সেই ঐক্য নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, বা এমন কিছু বলবে না যাতে রাষ্ট্রের নিরাপত্তা বিপদে পড়ে যায়। ওকে, নেক্সট, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ওই যে তুমি এমনভাবে জোট গঠন করবে না যেখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। তুমি যে কোনো জোট গঠন করো না, যে কোনো জায়গায় বসবাস করো না, যা খুশি করো না, কিন্তু শান্তি শৃঙ্খলা যাতে নষ্ট না হয়। শালীনতা রক্ষা, বাজে কথা, এই সমস্ত কিছু যাতে না আসে, যেটা অন্যকে কষ্ট দিচ্ছে, অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? নেক্সট কি, আদালতের অবমাননার প্রতিরোধ। অর্থাৎ তুমি এমন কিছু বললে বা এমন কিছু করলে যেটা আদালতকে অবমাননা করলো, ঠিক আছে, আদালতকে নিচু দেখালো, সেটা তুমি করতে পারবে না। ঠিক আছে, মানহানি প্রতিরোধ, অর্থাৎ অন্যের মানকে ক্ষুণ্ণ করা, অন্যের মানহানি করা, এটাও করা যাবে না। নেক্সট, অপরাধমূলক কাজে প্ররোচনা প্রতিরোধ। দেখো, অর্থাৎ তুমি কোনো অপরাধমূলক কাজের সঙ্গেও যুক্ত হতে পারবে না। তুমি বলতে পারবে না যে আমি স্মাগলিং করছি, এটা আমার পেশা, আমি বলছি কারণ আমার বাক স্বাধীনতা রয়েছে।
তুমি এমন কিছু বলবে না যাতে হিন্দু মুসলিমের লড়াই বেঁধে যায়, একটা জাতি ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু বলবে না। তোমার স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা, কিন্তু এতটাও নেই যেটা অন্যের সংস্কৃতি নষ্ট করে। তুমি রবি ঠাকুরকে নিয়ে সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু রবি ঠাকুরকে গালাগালি দিতে পারবে না। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আশা করছি ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, এখন তুমি বলবে দাদা কিছু পলিটিক্যাল পার্টি তো এমন অনেক কিছু বলে যেটা অন্যের অধিকার নষ্ট করে, কিন্তু কি বলবো বলো, আমরা কেউ প্রতিবাদী করি না, উল্টো সাপোর্ট করি। কোনো পার্টি যদি হিন্দুদের নিয়ে কিছু বলে খারাপ কথা, মুসলিমরা সাপোর্ট করছে, আর মুসলিমদের নিয়ে কোনো খারাপ কথা বললে হিন্দুরা সাপোর্ট করছে। কেন? এমন কেন হবে? এটাই তো বুঝি না। কি বলবো, জনগণ এক জায়গায় হয় না, তাই জন্যই আমাদের এই অবস্থা এখন। আমরা পার্টির বিরুদ্ধে কাজ করার কথা আমি বলি না, বা বলা উচিতও নয়, কিন্তু তারা যদি ভুল করে সেই ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। ক্লিয়ার? এবার আমরা আর্টিকেল 20-তে আসবো, দোষী সাব্যস্ত বা শাস্তিদান সম্পর্কিত ব্যবস্থা বলি। আচ্ছা, সেই প্রসেনজিতের যে সিনেমাগুলো, যেখানে প্রসেনজিৎ পুলিশ হয়, সেই সিনেমাগুলো দেখেছো? যেখানে দেখো গুন্ডাকে প্রসেনজিৎ ধরে আনছে, নিয়ে সেই মারছে, মেরে বলছে খাতায় লেখ যে তুই এই দোষটা করেছিস, তারপর সেটা কোর্টের সামনে হাজির করছে, বলছে এই 20 নম্বর ধারা অনুযায়ী সেই জিনিসটা করা যাবে না। অর্থাৎ শাস্তি দিয়ে কাউকে এটা বাধ্য করা যাবে না যে সে তার বিরুদ্ধেই সাক্ষ্য দিক। অর্থাৎ তুমি দোষ করেছো, আমি তোমাকে মেরে ধরে বললাম তুই যে করেছিস দোষটা স্বীকার কর, আমি এটা করতে পারবো না, এই 20 নম্বর ধারা অনুযায়ী। এছাড়া ধরো একটা রেপ কেস ঘটেছে, ঠিক আছে? রেপ কেসটা কবে ঘটেছে? 2024 সালের জানুয়ারি মাসে, ঠিক আছে? জানুয়ারি মাসে। এবং বর্তমানে তার কেসের রায়দান হয়নি, তার কেস চলছে, ঠিক আছে? এখন 2025 সাল হয়ে গেছে, এখনো তার কেস চলছে। এবং কি করেছে, 2025 সালে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার ফলে ওই রেপ কেসের যে শাস্তি, সেই শাস্তি কি করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, বা বলতে পারো এনকাউন্টার করা হচ্ছে, ঠিক আছে? ফাঁসি, আমরা ফাঁসি লিখি, ঠিক আছে? ফাঁসি দেওয়া হচ্ছে। ক্লিয়ার? এখন 2024 সালে দোষ করেছে, এই একজন ব্যক্তি যে কিনা 2024 সালে দোষ করেছে, তার কেস এখনো চলছে, এবং 2025 সালেই তার কেসের রায় দেওয়া হচ্ছে। এখন এর শাস্তি কি হবে? এই যে 2024 সালে এটা ধরো ছিল কি 35 বছরের জেল, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? 35 বছরের জেল ছিল। এখন 2025 সালে রায়দান করেছে, ততদিনে আইন পরিবর্তন হয়ে গেছে, তখন তাকে কোন শাস্তি দেওয়া হবে? ফাঁসি? না, তাকে দেওয়া হবে সে যখন তার ক্রাইমটা করেছিল, সেই ক্রাইমের সময় যেই আইন ছিল সেই আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এটাই বলা হচ্ছে এই 20 নম্বর ধারায়। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট কি বলছে? 21 নম্বর ধারা। 21 নম্বর ধারায় কি বলছে? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। দেখো, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, এর মাধ্যমে বোঝাচ্ছে যে, অর্থাৎ এই 21 নম্বর ধারায় যেটা বর্ণিত রয়েছে, এখানে বলছে যে সরকার, অর্থাৎ আইন বিভাগ এবং শাসন বিভাগ কখনোই কোনো রকম অন্য আইনের সমর্থন ছাড়া কখনো তাদের জীবন ও ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারবে না। এছাড়া এখানে আরও একটা কথা বলছে যে শুধুমাত্র বেঁচে থাকা, অর্থাৎ জীবনের অধিকার দিয়ে দিলাম হয়ে গেল এরকম নয়, বা তার স্বাধীনতা দিয়ে দিলাম এরকম নয়, একটা সুন্দর হেলদি লাইফ যাতে সে বাঁচতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। যদি হেলদি লাইফ না পায়, তাও তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যেরকম সে ঘুমোতে পারছে না ঠিকঠাক, তার ঘুম নষ্ট করা হচ্ছে, এটাও মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এইরকম বেশ প্রায় 35-36টা লিস্টে দিয়েছে। দেখো, অ্যাকচুয়ালি সংবিধানে এইটুকুনি কথা লেখা রয়েছে, ছোট্ট করে বলা রয়েছে, ঠিক আছে? কিন্তু এর ব্যাখ্যা কে প্রদান করেছে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যখন এই আর্টিকেল 21 এর ব্যাখ্যা প্রদান করেছে, তখন বেশ কিছু লিস্টে দিয়ে দিয়েছে। বলছে শুধুমাত্র জীবনের অধিকার দিয়ে দিলাম হবে না, তাকে একটা ভালো, সে যাতে ভালো জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। সেটা যদি ক্ষুণ্ণ হয়, তবে 21 নম্বর ধারা ক্ষুণ্ণ হচ্ছে। তুমি একটা ভালো পরিবেশে থাকতে পারছো না, সেটা তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
তুমি শিক্ষা গ্রহণ করতে পারছো না, সেটা তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তুমি বিকাশ লাভ করতে পারছো না শিক্ষার দিক থেকে, তাই না? এছাড়া তুমি এমন জায়গায় বসবাস করছো যেখানে তুমি হেলথ সার্ভিস পাচ্ছ না, ঠিকঠাক ঘুমাতে পারছো না, এটা তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। এছাড়া ধরো তোমার এই অধিকার ক্ষুণ্ণ হলো, তখন তুমি কোর্টের কাছে অ্যাপিল করতে পারো, তুমি তার কাছে বিচার চাইতে পারো, তাই না? এই ধারার মাধ্যমে এগুলো বলা হচ্ছে। তো পুরো লিস্ট বলা তো আর সম্ভব নয়, আমরা জাস্ট কয়েকটা কথা বলে রাখলাম। জাস্ট 21 নম্বর ধারায় এইটুকুনি মনে রাখবে যে এমন অধিকার যেখানে বলা হচ্ছে তুমি বেঁচে থাকার অধিকার পাবে, ভালো জীবনযাপন করার অধিকার পাবে, তোমার স্বাস্থ্যের অধিকার পাবে, সমস্ত মানে স্বাস্থ্য গঠনের, তারপর শিক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, এই যে সমস্ত যে অধিকার, সেই অধিকার তোমার থাকবে। এই 21 নম্বর ধারায় সেটা বলা হচ্ছে। এবং পরবর্তীতে এই 21 নম্বর ধারার সঙ্গে 21A নামে আর একটা ধারা যোগ করা হয়, যেটা শিক্ষার অধিকার। তুমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাই হোকভাবে তুমি শিক্ষা গ্রহণ করতে পারবে। তো ওই হিসেবেই আমরা বলতে পারি সেই যে 6 থেকে 14 বছর বয়সে সবাইকার শিক্ষা প্রদানের যে ব্যবস্থা, সেই তার কথা বলা হয়েছে। অর্থাৎ সবাই যাতে শিক্ষা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে তার ব্যবস্থা, সেই অধিকার একজন নাগরিকের রয়েছে, এই কথা বলেছে। ঠিক আছে, এবং নেক্সট কি বলছে, আর্টিকেল 22, যেখানে বলছে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার অধিকার, তাই না? আমরা দেখি যে কাউকে গিয়ে সরাসরি ধরে নিয়ে আসছে, এরকম করতে পারবে না। তাকে যখন গ্রেপ্তার করা হবে তখন কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে সেটা বলতে হবে। তারপরে তাকে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আদালতে বা জেলা শাসকের সামনে নিয়ে যেতে হবে। তারপর তার যদি মনে হয় না এ দোষ করেছে, তাহলে তুমি তাকে জেলে ভরতে পারবে। তারপরে সেই যে হ্যান্ডকাফড হয় না, যে সেই আরে পড়ায় না যে জেলে, আমরা সিনেমায় দেখেছি, তো সেগুলো পড়াতে পারবে না। তুমি কাউকে সন্দেহ করেছো, হ্যাঁ এ এ দোষী করেছে, এটাই, তাকে ওটা পড়াতে পারবে না। দড়ি মড়ি দিয়ে বেঁধে নিয়ে যাও, কিন্তু ওটা পড়াতে পারবে না। আমরা দেখেছি যে যখন কাউকে ধরে নিয়েছে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, ওকে, কিন্তু ওই যে হ্যান্ডকাফ যেটা ধরবে, বাইরের দেশে হয়, সেটা করতে পারবে না। কারণ তার সম্মানের একটা, তার যে মর্যাদা, সেই মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, তাই না? ক্ষুণ্ণ হতে পারে সে দোষী না, তাই না? তুমি তো বিচার করবে না, করবে কে? কোর্ট। সে যদি বলে হ্যাঁ এ দোষ, সেই দোষ প্রমাণ হয়ে গেছে, তারপরে পড়াও না, নো প্রবলেম। বোঝা গেল? এছাড়া কাউকে ধরো যে মনে হচ্ছে যে এই দোষ করতে পারে, এরকম হঠাৎ মনে হলো, বা সেই পুলিশ প্রশাসনের যে ভোটের আগে এই গুন্ডাগুলো গুন্ডামি করতে পারে, বা এই লোকটা গুন্ডামি করতে পারে, তখন সেই ক্ষেত্রে তাকে জেলে নিয়ে যেতে পারবে। কিন্তু এক্ষেত্রে পারমিশন লাগবে ওপর স্তরের। বোঝা গেল? যে পারমিশন নিয়ে সরাসরি গিয়ে তুমি ধরে নিয়ে আসলে হবে না। এবং এটাও কি 3 মাস, 3 মাসের বেশি তাকে আটকে রাখা যাবে না। হ্যাঁ, যদি রাখতে হয় তো ওপর মহলের পারমিশন লাগবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলি। 23 এবং 24 নম্বর ধারায় এই শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। যেরকম আর্টিকেল 23-তে বলছে মানুষ ক্রয় বিক্রয় এবং বেকার খাটানো নিষিদ্ধ। দেখো, মানুষ ক্রয় বিক্রয় এবং বেকার খাটানো নিষিদ্ধ, অর্থাৎ ওই যে হিউম্যান ট্রাফিকিং, মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিদেশে পাচার করে দিচ্ছে, এগুলোর জন্য যদি ধরা পড়ো শাস্তি পেতে হবে। এগুলো একেবারেই করা উচিত না, অনৈতিক কাজ এবং আইন বিরোধী কাজ। এটাকে আরও এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে ধরো তুমি কাউকে জোর করে খাটাচ্ছ, ঠিক আছে, তোর করতেই হবে, তুই না করলে মার খাবি, ঠিক আছে। আবার দাস প্রথা চালু করেছো তুমি, একজনকে এনে বলছো তো খাট, আমি তোকে খেতে দেবো, হয়ে যাবে, এইরকম করা যাবে না। এটা করলে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তোমাকে রাষ্ট্র শাস্তি দেবে। দেখো, এর কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো কি? যেরকম রাষ্ট্র চাইলে যে সামরিক ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হবে, তারা যাতে জরুরি পরিস্থিতিতে লড়তে পারে দেশের হয়ে, তারপরে সমাজ সেবামূলক কাজের ক্ষেত্রে যদি আইন পাশ করে দেয় যে না তাদেরকে খাটতে হবে, জোর সবাইকে বাধ্যতামূলক করে দিল, রাষ্ট্র করতে পারে। এছাড়া রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কাউকে বাধ্য করতে পারে কাজ করার জন্য, ওকে, এই ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে কিছু। এছাড়া আর্টিকেল 24-এ বলছে যে কম বয়সী শিশুদেরকে বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ, যদি করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। এখন তোমরা বলবে যে দাদা, কিছু ক্ষেত্রে আমরা দেখি চায়ের দোকানে একটা 14 বছরের নিচে কেউ কাজ করছে, সেটা কি এই যে 24 নম্বর ধারা রয়েছে এটা লঙ্ঘন করছে না? করছে, একদম না, করছে না। কারণ কি? তাকে তো বিপজ্জনক জায়গায় কাজ করানো হচ্ছে না। এই যে বিপজ্জনক, এই কথাটা মনে রাখতে হবে। তুমি খনিতে কাজ করাচ্ছ, সেটা বিপজ্জনক। তুমি জলের তলায় তাকে পাঠাচ্ছ যে ওই মাছটা ধরে নিয়ে আয়, ডুব দিয়ে মাছ ধর,
ঠিক আছে, ওই জলের তলায় একটা কিছু পড়ে গেছে ওটা তুলে আন, এগুলো শাস্তিযোগ্য। কিন্তু এই যে চায়ের দোকানে কাজ করছে, এটা কি শাস্তিযোগ্য হওয়া উচিত নয়? কারণ সে ওখানে কাজ করছে, হতে পারে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তার বাবা নেই, হতেই পারে, তাই না? এখন সে যদি কাজ না করে তখন কি হবে? তার পরিবারই চলবে না। বোঝা গেল? আমাদের সমাজে কি এত ভালো মানুষ রয়েছে তাদেরকে গিয়ে হেল্প করবে? খুব কম রয়েছে, তাই না? দেখো এই যে এখানে একটা কাজ হচ্ছে যে ভারী ভারী ইট নিয়ে যাচ্ছে, তাই না? এটা কি, এটাকে লঙ্ঘন করছে আর্টিকেল 24 কে? একদম লঙ্ঘন করছে। এখানে ওর প্রাণের ঝুঁকি রয়েছে, তাই না? হালকা কাজ করাবো এর দ্বারা। হালকা কাজ বলতে কি বোঝে? ওই চায়ের দোকানে থালা বাসন দাও, খুব একটা কঠিন কাজ নয়, খারাপ কাজ নয়, তাই না? সেটা করানো যেতে পারে। আবার কি এই সমস্ত কাজ করানোর জন্য তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছো, এটাও কিন্তু হবে না, করা উচিত নয়। তার তো বিকাশ লাভ ঘটাতে হবে। তুমি তার দ্বারা কাজ করাচ্ছ এবং সে স্কুলে যেতে চাইছে না, কেন স্কুল যাবি, তোর মাইনে কেটে নেবো, হবে না বাবা, এটা করা উচিত না। ক্লিয়ার? নেক্সট আসছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারায়। ঠিক আছে, 25 নম্বর ধারায় কি বলছে? বলছে যে কোনো নাগরিকের বিবেকের স্বাধীনতা, ধর্ম পালন এবং প্রচারের স্বাধীনতা থাকবে। অর্থাৎ কোনো নাগরিক তার বিবেক বুদ্ধি অনুযায়ী সে যে কোনো ধর্ম পালন করতে পারবে, যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে, যে কোনো ধর্ম প্রচার করতে পারবে, আবার কোনো ধর্ম নাও প্রচার করতে পারে এবং বা কোনো ধর্ম নাও পালন করতে পারে, অর্থাৎ নিউট্রাল থাকতে পারে, অর্থাৎ নাস্তিক যাকে বলি আমরা সেটাও হতে পারে। ঠিক আছে, এই যে আমি আমার বিবেকের উপরে মানে চিন্তাভাবনা করে, ধরো আমি মুসলিম, তো আমি হিন্দু হয়ে গেলাম, হতে পারি, রাষ্ট্র বাধা দিতে পারবে না। বা কোনো একজন হিন্দু সে মুসলিম হয়ে গেল, রাষ্ট্র বাধা দিতে পারবে না, দিলে সেটা মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। এছাড়া ধরো এমন হলো যে আমি ধর্ম প্রচার করছি বা আমি কোনো ধর্ম পালন করছি, আর রাষ্ট্র বাধা দিল, তুমি করতে পারবে না, না কেন, কেন পারবো না? আমার মৌলিক অধিকার আছে। যদি এটা করে তবে মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। এটা শুধুমাত্র রাষ্ট্র নয়, আমি যদি কোনো ধর্ম পালন করি আর তুমি এসে বাধা দিচ্ছ, বা তুমি একটা ধর্ম পালন করছো আমি গিয়ে বাধা দিচ্ছি, তবে তোমার মৌলিক অধিকার লঙ্ঘন হবে। তুমি সুপ্রিম কোর্টে যাও, গিয়ে বিচার চাও, সে আমার বিরুদ্ধে স্টেপ নেবে, তাই না? বোঝা গেল? আমি প্রচার করতে পারি যে কোনো ধর্ম। ক্লিয়ার? নেক্সট 26 নম্বর ধারায় কি বলছে? প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রসারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণ করতে পারে। বলছে 26 নম্বর ধারা অনুযায়ী যে কোনো ধর্মীয় সম্প্রদায় তার ধর্মটাকে, তার ধর্মের সংস্কৃতিকে বাড়ানোর জন্য সে কি করতে পারে? যে কোনো ধর্মীয় সংস্থা স্থাপন করতে পারে। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে দেখি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তাই না? গুরুদ্বার রয়েছে, স্থাপন করতে পারে, মন্দির মসজিদ করতে পারে, ঠিক আছে, বাধা দেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই অন্য কারো অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেই জিনিসটার উপরে আমাদেরকে নজর দিতে হবে। এছাড়া যে কোনো সম্পত্তি তারা রাখতে পারে, যে আমি এই জমিটা রাখলাম, এই জমির উপরে একটা মাদ্রাসা করব, বা এই জমিটা রাখলাম এর উপরে একটা মসজিদ করব, যাই হোক, এবং তার রক্ষণাবেক্ষণও করতে পারে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা খুব সহজে বলার চেষ্টা করছি, কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই করো। 27 নম্বর ধারায় কি বলছে? ধর্মীয় উদ্দেশ্যে কর আদায় নিষিদ্ধকরণ। ওই যে আমরা ইউরোপে দেখেছিলাম ইতিহাসে পড়তে, যে তখনকার সময় যে চার্চের যে পাদ্রীরা ছিল তারা বিভিন্ন কর আদায় করতো। ফরাসি বিপ্লবের সময় আমরা দেখেছিলাম সেই মৃত্যু কর, আরো অনেক কর, ধর্ম পালনের কর, তাই না? এরকম বেশ কিছু করের কথা আমরা উল্লেখ পেয়েছিলাম। সেই টাইপের কোনো কর, যে তুমি ধর্ম পালন করছো, তুমি মুসলিম ধর্ম পালন করছো, তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি হিন্দু ধর্ম পালন করছো, তোমাকে ট্যাক্স দিতে হবে, এইরকম করা যাবে না বাবা। ঠিক আছে, ধর্ম পালন করবা ফ্রিতে করো, তোমাকে যদি ট্যাক্স দিতে হয় তাহলে সেটা মানা হবে না, সেটা মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। এখন একটা গরিব মানুষ, সে তাকে যদি ধর্ম পালন করার জন্যও ট্যাক্স দিতে হয়, বেঁচে থাকার জন্য ট্যাক্স দিতে হয়, বা বলতে পারো যে মৃত্যুবরণ করেছে, কবর দেওয়া হবে, তোকে ট্যাক্স দিতে হবে, ওখানে কবর কেন দিবি, কেন? বা শ্মশানে নিয়ে যাওয়া হবে, পোড়ানো হবে, তোকে ট্যাক্স দিতে হবে, কেন? না বাবা। যদিও ভরসা নেই, আমাদের যে বাজেট পেশ হচ্ছে, যে এরকম পরিমাণে ট্যাক্স লাগাচ্ছে, হয়েও যেতে পারে, কে জানে, দেখালো সরকারই করে দিল। যাই হোক, হওয়ার চান্স নেই, কারণ আমাদের মৌলিক অধিকার সংরক্ষিত। যাই হোক, নেক্সট 28 নম্বরে কি বলছে? শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধকরণ। অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ দেখো, ওই যে আগে আমরা বললাম যে মাদ্রাসা তৈরি হয়েছে, ওকে, ওখানে ধর্ম শিক্ষা দাও, ওটা কারণ ধর্মীয় ধর্ম প্রসারের জন্য, ধর্ম প্রচারের জন্য তৈরি করেছো তুমি। কিন্তু কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, দেখা হলো আমাদের স্কুলে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, এটা করা উচিত হবে না। অথবা যদি দাও,
কিন্তু কাউকে জোর করা যাবে না। ধরো এখন তোমাদের কোশ্চেন হবে, দাদা যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে তখন কেন সরস্বতী পূজা হবে? হতে পারে, ঠিক আছে, তুমি বলছে করতে পারো, তুমি ধর্ম শিক্ষা দিতে পারো বা বলতে পারো, এখানে নিষিদ্ধ করেছে কিন্তু আমরা বললাম কিছুটা সীমাবদ্ধ রয়েছে। বলছে তুমি ধর্ম শিক্ষা যদি দিয়েও থাকো বা কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করেও থাকো, তবে কাউকে জোর করতে পারবে না। ধরো সরস্বতী পুজো হচ্ছে, ঠিক আছে, কোনো মুসলিমকে কি করতে পারবে না, জোর করতে পারবে। নট অনলি মুসলিম, খ্রিস্টানকেও বলতে পারবে না যে তোকে এখানে পুজো করতে হবে, না, এই জোর করার ক্ষমতা নেই। যদি জোর করে তাহলে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। ক্লিয়ার? বা ধরো কোনো মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় কোনো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, ঠিক আছে, যে হিন্দু ধর্ম পালন করে বা প্র্যাকটিস করে, সে গেছে, তাকে জোর করা হচ্ছে নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, হবে না, সেটা মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট আসবো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার নিয়ে। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে 29 এবং 30 নম্বর ধারায়। এখন আর্টিকেল 29-এ রয়েছে ভাষা, লিপি, সংস্কৃতি রক্ষণাবেক্ষণের অধিকার। অর্থাৎ তুমি তোমার ভাষা, তারপর তোমার সংস্কৃতি, তোমার যে ধর্মীয় লিপি বলো, সেগুলো সংরক্ষণ করার অধিকার তোমার রয়েছে। তুমি বাংলা ভাষায় কথা বলছো আর কি করছে, কোনো একজন এসে বলছে না তুই বাংলায় বলবি না, তোকে হিন্দিতে বলতে হবে বা তোকে উর্দুতে বলতে হবে, এটা করা যাবে না। বা তোমার যে ধরো ধর্মীয় লিপি রয়েছে, কিছু অ্যারাবিক রয়েছে বা সংস্কৃতি রয়েছে, এখন শাসক এসে বলছে তুই কেন আরবি কেন শিখবি, সংস্কৃত কেন শিখবি, এটা হবে না, তবে মৌলিক অধিকার লঙ্ঘিত হবে যদি এরকম হয়। বলছে প্রতিটা নাগরিকের সেই অধিকার রয়েছে যে সে তার ভাষা, তার লিপি, তার সংস্কৃতি সে রক্ষণাবেক্ষণ করতে পারবে, তার সংস্কৃতি যেটাই চলুক। ক্লিয়ার? নেক্সট কি বলছে 30 নম্বর ধারা। 30 নম্বর ধারায় কি বলছে, ভাষা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবেন। অর্থাৎ যারা ভাষার দিক থেকে সংখ্যালঘু বা ধর্মীয় দিক থেকে সংখ্যালঘু, তারা নিজেদের সম্প্রদায়ের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং সেটাকে পরিচালনা করতে পারবে। এখানে কেউ বাধা দিতে পারবে না। এই যে তার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে, এর মাধ্যমে কি তার সংস্কৃতি সে ছড়াবে। ক্লিয়ার? সে কোনো রকম অনৈতিক কাজ ওই প্রতিষ্ঠানে করবে না, কিছু বাধা নিষেধ থাকে, সে যদি সেগুলো না করে সে সেই প্রতিষ্ঠান চালাতে পারবে। আবার কি সন্দেহবশত ওখানে এই অনৈতিক কাজে প্রমাণ দেখাও, ঠিক আছে, প্রমাণ দেখে তুমি বন্ধ করতে পারো, কিন্তু বিনা প্রমাণে তুমি ওই প্রতিষ্ঠান শুধুমাত্র সে হিন্দু বা মুসলিম বলে বা খ্রিস্টান বলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিলে, বা সে বাংলা ভাষাভাষী বলে বা হিন্দি ভাষাভাষী বলে তা সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সেটা হবে না। ক্লিয়ার? নেক্সট এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ধারা সেটা হচ্ছে 32 নম্বর ধারা। 32 নম্বর এবং 226 নম্বরটাও কেন হয়েছে, কারণ আমাদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য হাইকোর্টও কিছু ক্ষমতার অধিকারী, তাই জন্য 226 নম্বর ধারা এখানে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, 32 নম্বর ধারা অনুযায়ী, 32 এবং 226 নম্বর ধারা অনুযায়ী যথাক্রমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নাগরিকদের অধিকারগুলো বলবৎ করার জন্য বিভিন্ন লেখ বা নির্দেশ বা আদেশ জারি করতে পারে। বলবৎ কথার অর্থ আমরা এক কথাই বলতে পারি যে বিচার করা। অর্থাৎ কোনো নাগরিকের অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেই অধিকারকে সংরক্ষণ করা, সেই অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তার ব্যবস্থা করা, সেটা সুপ্রিম কোর্ট করতে পারবে। এই যে মৌলিক অধিকার বলবৎযোগ্য আদালত কর্তৃক, অর্থাৎ বিচারযোগ্য। ঠিক আছে, নির্দেশমূলক নীতি যেটা আমরা পরের দিন পড়বো, যেটা বলবৎযোগ্য নয়, বিচারযোগ্য নয়, আদালত বিচার করতে পারে না ওই বিষয় নিয়ে। ঠিক আছে, যাই হোক, বলছে এর জন্য বেশ কিছু পদ্ধতি ইউজ করে। কারা ইউজ করে? এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। সাধারণত 32 এবং 226 নম্বর ধারায় উল্লেখিত 5 ধরনের নির্দেশ বা লেখ জারি করতে পারে। রিট, ইংলিশে যাকে রিট বলা হয়, ঠিক আছে, সেই রিট জারি করতে পারে। একটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, একটা হচ্ছে পরমাদেশ, পাশে আমরা ইংলিশগুলো লিখে দিয়েছি, দেখে নিও। নেক্সট প্রতিষেধ, তারপরে অধিকার পিচ্ছা, আর একটা হচ্ছে উৎপ্রেষণ। ওকে, এখন বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস কি জিনিস? এই যে বন্দি প্রত্যক্ষীকরণ কথার অর্থ হচ্ছে যে বন্দি ছিল তাকে আদালতের সামনে সরাসরি মানে উপস্থিত করা, অর্থাৎ তার মৌলিক অধিকার সংরক্ষণের জন্য। ধরো কাউকে জেলে ভরা হয়েছে, এই যে একজন ব্যক্তি, একে জেলে ভরা হয়েছে, 24 ঘন্টার মধ্যে ওই যে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যেতে হবে, এটা একরকম আমরা বলতে পারি বন্দি প্রত্যক্ষীকরণ। ঠিক আছে, হ্যাঁ, ওই ম্যাজিস্ট্রেট সেই নির্দেশটা দিতে পারে না,
কে দেবে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। ক্লিয়ার? এই হাইকোর্ট যদি নির্দেশ দেয় যে বন্দি প্রত্যক্ষীকরণের বা হেভিয়াস কর্পাসের, তখন কি সরকারকে বাধ্য থাকতে হবে যে তাকে হাজির করো, যাকে বন্দি করেছো তাকে আমার সামনে হাজির করো। তুমি হাজির করবা না, হবে না বাবা, আগে হাজির করতে হবে যাতে তার মৌলিক অধিকার সংরক্ষিত হয়। ঠিক আছে, নেক্সট কি বলছে? পরমাদেশ বা ম্যান্ডামাস। ম্যান্ডামাস কথার অর্থ হচ্ছে যে আমরা আদেশ দিচ্ছি। অর্থাৎ ধরো এই যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার অধস্তন আদালত বা বিভিন্ন প্রতিষ্ঠানকে কি এই আদেশ জারি করতে পারে। ঠিক আছে, যে আমরা আদেশ দিচ্ছি তুমি এই জিনিসটাকে আগে দেখো। ঠিক আছে, এই জিনিসটা, এই যে মামলা, এই মামলাটাকে আগে দেখো, তারা আদেশ দিতে পারে এবং সেই আদেশ মানতে সেই সংস্থাগুলো বা তার অধস্তন আদালতগুলো বাধ্য। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে দিতে পারে, হাইকোর্ট তার অধস্তন আদালতগুলোকে দিতে পারে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরমাদেশ। হ্যাঁ, এখানে একটা জিনিস, এই পরমাদেশ রাজ্যপাল এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে কার্যকর হয় না, অর্থাৎ রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এই পরমাদেশ সুপ্রিম কোর্ট দিতে পারে না। ঠিক আছে, নেক্সট আসছে প্রতিষেধ বা প্রোহিবিশন। এই যে প্রতিষেধ বলতে একরকম আমরা বলতে পারি নিষেধ করা। অর্থাৎ ধরো উচ্চ আদালত যেগুলো রয়েছে তার নিম্ন আদালতকে কিছু নিষেধ করে যে তুমি তোমার দায়রার বাইরে এসে কাজ করো না, তুমি এটা করো। ঠিক আছে, তুমি দায়রা, তোমার যে এলাকা, সেই এলাকার বাইরে কাজ করতে যেও না, আমি তোমাকে নিষেধ করছি। ঠিক আছে, যদি এই কথা না শোনে সেই অধস্তন আদালতগুলো, তখন তার বিরুদ্ধে আদালতের অবমাননার, অর্থাৎ উচ্চ আদালতের যে অবমাননা করেছো তুমি, সেই অবমাননার কারণে তোমাকে শাস্তি দেওয়া হতে পারে, অর্থাৎ যে অবমাননা করেছে যেই সংস্থা তাকে। ঠিক আছে, নেক্সট অধিকার পৃচ্ছা। অধিকার পৃচ্ছা বলতে কি বোঝায়? দেখো, এই অধিকার পৃচ্ছা বলতে বোঝায় অ্যাকচুয়ালি যে কোন অধিকারে। ঠিক আছে, অর্থাৎ ধরো কোনো একজন লোক কোনো একটা সরকারি পদে বসে রয়েছে, কিন্তু সেই পদের যোগ্য সে নয়, তখন আদালত এই নির্দেশ জারি করছে যে, বা এই লেখ জারি করছে যে কোন অধিকারে তুমি ওখানে বসে রয়েছো বা কোন অধিকারে তুমি এই স্টেপ নিয়েছো। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এর মাধ্যমে কি হয়, জনগণের মৌলিক অধিকার সংরক্ষিত হয়, এই যে ধারণাটা। ঠিক আছে, এই যে 32 নম্বর ধারণা সব থেকে শক্তিশালী ধারণা। ঠিক আছে, সরি, ধারা 32 নম্বর যে ধারা সব থেকে শক্তিশালী ধারা। এই ধারার মাধ্যমে নাগরিকদের যত মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়। ওই যে আমরা বলছিলাম না, মৌলিক অধিকারকে কি সংরক্ষণ করা যায় প্রথমে একেবারে? হ্যাঁ, করা যায়। এটাই হচ্ছে সংরক্ষণের উপায়। সংশোধন করা যায় কিনা সেটা আমরা দেখছি, কিন্তু এই যে এটা হচ্ছে সংরক্ষণের উপায়। ঠিক আছে, মৌলিক অধিকারকে সংরক্ষণ করছে কে? আদালত। ঠিক আছে, আদালত সংরক্ষণ করছে। কোন আদালত? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্ট হচ্ছে 226 নম্বর ধারা অনুযায়ী কি মৌলিক অধিকারকে সংরক্ষণ করছে। এই যে কিছু লেখ জারি করছে, এই লেখ জারির মাধ্যমে। নেক্সট আসছে উৎপ্রেষণ। উৎপ্রেষণ বলতে কি বোঝাচ্ছে? বিশেষভাবে জ্ঞাত হওয়া। অর্থাৎ অধস্থান আদালত বা নিম্ন আদালত যদি তাদের অধিকারের বাইরে গিয়ে কোনো কাজ করে, তখন এই লেখটা জারি করার মাধ্যমে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেই আদালতের ওপরের আদালতের কাছে সেই মামলাটা পাঠাতে পারে এবং যেই আদালত এই অবমাননা করেছে, অর্থাৎ এই তার অধিকারের বাইরে গিয়ে কাজ করেছে, সেই কাজটাকে বা তার যে রায়, সেই রায়টাকে পুরোপুরি বাতিল করে দিতে পারে। দেখো, উদাহরণ হিসেবে আমরা একটা বলি, ধরো যে একেবারে নিচে যে আদালত রয়েছে, ন্যায় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত পর্যায়ের যে আদালত। ঠিক আছে, এই যে ন্যায় পঞ্চায়েত তার এখতিয়ারের বাইরে গিয়ে কাউকে শাস্তি দিয়েছে। ধরো এই যে এক্স নামে একটা মানে ব্যক্তিকে শাস্তি কি দিয়েছে? মৃত্যুদণ্ড। ঠিক আছে, কিন্তু দিতে পারে না তো, তাই না? ন্যায় পঞ্চায়েত এই শাস্তি দিতে পারে না একে, তো এর এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। তখন এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সেটা জানতে পেরেছে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি করছে? উৎপ্রেষণ নামে একখানা লেখ জারি করছে, করে একে বলছে তুমি তোমার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছো, তোমার এই যে তুমি রায় দিয়েছো সেই রায়কে বাতিল করলাম, আর এই যে মামলাটা, এই মামলাটা তোমার ওপরের আদালত, আমরা বলতে পারি যে জেলা জজের কাছে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, জেলা জজের যে আদালত, সেই আদালতের কাছে পাঠিয়ে দিলাম, এটা করতে পারে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এই যে সংরক্ষণের বেশ কিছু উপায়। ঠিক আছে, এবার আমরা নেক্সট অংশে যাই। নেক্সট অংশ কি বলছে? হ্যাঁ, এবার তোমরা এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করোনি, সেটা হচ্ছে 31 নম্বর ধারা।
আমরা সরাসরি 30-এর পরে 32-এ চলে এসেছি, তাই না? 31 নম্বর ধারা, আমরা যদিও প্রথমে বলেছি, আরেকবার বলে রাখি, 31 নম্বর ধারা বর্তমানে সংবিধানে নেই, ঠিক আছে? এটাকে বাতিল করা হয়ে গেছে। তাই জন্যে আমরা একটু পরে, আমরা যেহেতু বলে যে প্রতিটা ধারা সম্পর্কে আলোচনা করব, তাই করছি, ঠিক আছে? দেখো, 31 নম্বর ধারা 1978 সালে 44তম সংবিধান সংশোধন করা হয়। সেই সংশোধনের মাধ্যমে এই ধারাটাকে বাতিল করে দেওয়া হয়, এবং অর্থাৎ সম্পত্তির অধিকার যে ছিল সেটাকে বাতিল করা হয়। এটা মৌলিক অধিকার ছিল এক সময়, কিন্তু এখন নেই। এবং এটাকে কি পুরোপুরি বাদ দেওয়া হয় না, মৌলিক অধিকার থেকে বাদ দিয়েছে, কিন্তু কনস্টিটিউশনাল যে অধিকার, রাইটসগুলো রয়েছে, কনস্টিটিউশনাল যে রাইটস, সেই অধিকার বা লিগ্যাল রাইট বলতে পারি আমরা, সেই লিগ্যাল রাইটে সেটাকে পৌঁছে দেওয়া হয়েছে। এবং এই 31 নম্বর ধারায় যে সম্পত্তির অধিকার ছিল, এটাকে 300A নম্বর ধারায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ এটা একটা বর্তমানে সাধারণ আইন, এটা মৌলিক অধিকার হিসেবে নেই, সাধারণ আইন হিসেবে রয়েছে, ঠিক আছে? ওই যে বললাম, যাই হোক, এবার আমরা 32 আলোচনা করলাম, এবার আসবো আমরা 33 নম্বর ধারায়। দেখো, 33 নম্বর ধারাটা তোমরা তোমাদের বইতে একেবারেই পাবে না, কিছু কিছু বইতে পেতে পারো, কিন্তু বেশিরভাগ বইতেই পাবে না। বলছে, এটি সংসদকে ক্ষমতা প্রদান করে যে তারা সশস্ত্র বাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যের জন্য মৌলিক অধিকারের সীমাবদ্ধতা বা সংশোধন করতে পারে। দেখো, নর্মাল সাধারণ জনগণের জন্য কোনো রকম মানে মৌলিক অধিকারকে সীমাবদ্ধ করতে পারে না কারা? আইন বিভাগ বা শাসন বিভাগ বা আইন বিভাগ বলতে পারি, ঠিক আছে? এখানে পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের কথা বলেছে, তাই না? বলছে কিন্তু যে সশস্ত্র যে সেনা দল রয়েছে, বাহিনী রয়েছে আমাদের, যেরকম আর্মি রয়েছে, পুলিশ রয়েছে, তাই না? বা নৌবাহিনী রয়েছে, ওই যে বলো না, নেভি, এয়ারফোর্স রয়েছে, তারপরে আমাদের নর্মাল আর্মি রয়েছে, স্থল বাহিনী, তাদের জন্য বেশ কিছু সীমাবদ্ধতা জন্য, মানে সীমাবদ্ধ করার জন্য, তাদের যে মৌলিক অধিকার তার জন্য সীমাবদ্ধ করার জন্য আইন পাস করতে পারে। এই অধিকারটা 33 নম্বর ধারায় রয়েছে, সাধারণ মানুষের জন্য করতে পারবে না, ঠিক আছে? এখন ঘুমানোর অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, তাই না? ওই যে আমরা বললাম কিছুক্ষণ আগে, এই যে ঘুমানোর অধিকার পড়ছে। এবার কিছু ক্ষেত্রে এখন আর্মির একজন ব্যক্তি বলছে, না, আমার যে রাতে আমার মিশনের দরুন যে ঘুমাতে দিচ্ছে না, এটা আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, করা যাবে না, বোঝা গেল? তো এই ক্ষেত্রে, বেশ কিছু ক্ষেত্রে মৌলিক অধিকারের সীমাবদ্ধতা করতে পারে, ঠিক আছে? অর্থাৎ সীমাবদ্ধ করার জন্য আইন পাস করতে পারে। নেক্সট, আর্টিকেল 34-এ কি বলছে? এই ধারা অনুযায়ী যদি কোনো অঞ্চলে সামরিক আইন কার্যকর হয়, তবে সেই সময় মৌলিক অধিকারের সীমাবদ্ধ করা যেতে পারে। দেখো, এখানে এই যে 33, 34, 35 নম্বর ধারা খুব একটা কার্যকর হয় না বলে তোমাদের বইতে নেই, ঠিক আছে? যেরকম 34 নম্বর ধারা এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে কোনোদিন কাজে লাগেনি। মার্শাল ল বা সামরিক আইন, অর্থাৎ সামরিক বাহিনী যারা রয়েছে, সেই সামরিক বাহিনী যখন শাসন করবে পুরো রাষ্ট্রটাকে, দেশকে, তখন এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা যেতে পারে। যদি ক্ষুণ্ণ হয়, কিচ্ছু করার নেই। আমাদের দেশে বর্তমানে সরকার শাসন করছে, কিন্তু কোনো এরকম বিদ্রোহ হয়ে গেল, এই বাংলাদেশের মতো যে সামরিক শাসন চলছিল কিছুদিন, তাই না? বলছিল যে সামরিক শাসন চালু হবে। তো আমাদের দেশে কোনোদিন যদি এরকম সামরিক শাসন তৈরি হয়, দেখো গণপরিষদের যারা সংবিধান তৈরি করেছে তারা কতটা ভেবে রেখেছে। তারা জানে যে আমাদের দেশে সামরিক শাসন চালু হবে না, কিন্তু যদি হয়, তবে কি আমাদের মৌলিক অধিকারের, যে সাধারণ মানুষ বলো আর যারই মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারের টাটা বাই বাই পুরো, বোঝা গেল? তখন ক্ষুণ্ণ করলেও আদালত কিচ্ছু বলবে না, করো, ওকে, করে ফেলো, নো প্রবলেম, ক্লিয়ার? এই কথা, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তখন কিছু করার নেই। আরেকটা কথা বলে রাখি, আমাদের সংবিধানে এই যে সামরিক মার্শাল ল সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রদান করা নেই, শুধুমাত্র এই শব্দটা ইউজ করা রয়েছে একবার, যে মার্শাল ল, ক্লিয়ার? যাই হোক, এবার 35 নম্বর ধারা। 35 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সংসদকে ক্ষমতা প্রদান করতে পারেন যে তারা মৌলিক অধিকারের বাস্তবায়ন এবং প্রয়োগের জন্য আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ এই 35 নম্বর ধারায় রাষ্ট্রপতি বলতে পারে, দেখো এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, এগুলো বাস্তবায়ন করার জন্য এবং এগুলো যাতে ঠিকঠাকভাবে কার্যকর হয়, তার জন্য তোমরা যে কোনো আইন পাস করতে পারো এই 35 নম্বর ধারা অনুযায়ী, ক্লিয়ার? আমরা 12 থেকে 35 সমস্ত আর্টিকেল আমরা দেখলাম, তাই না? সমস্ত ধারা দেখলাম। তোমাদের এই পর্যন্ত কোনো রকম বুঝতে অসুবিধা হয়েছে কি? আশা করছি হয়নি, এবং এর ডিটেলস আমরা বুঝেছি, তাই না? ক্লিয়ার হলো? এবার আমরা নেক্সটে যাব। নেক্সট কি বলছে? মৌলিক অধিকার কি অবাধ বা অনিয়ন্ত্রিত? অর্থাৎ এই মৌলিক অধিকারকে কি কোনো রকমভাবে সীমাবদ্ধ করা যায় না? যায়, কেন যায় না? আমরা পড়তে পড়তে এই জিনিসটা আলোচনা করেছি।
তুমি শান্তি ভঙ্গ করছো, করে মিছিল করে যাচ্ছ, সেটা তো হবে না। সশস্ত্রভাবে লড়াই মানে আন্দোলন করার নামে তুমি গুলি মারছো, মানুষকে খুন করছো, এটা তো হবে না, তাই না? বোঝাতে পারছি কথাগুলো? তো এখানে তোমার সীমাবদ্ধতা করতে হবে। এমন কথা বলছো, বাক স্বাধীনতা রয়েছে, এমন কথা বলছো যে একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের কি হয়ে যাচ্ছে, লড়াই বেঁধে যাচ্ছে, এটা তো হবে না। তো কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয়েছে, আমরা সেটা পড়তেই দেখেছি, তো আলাদাভাবে আর কিছু বললাম না। ক্লিয়ার? এবার ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই অধিকারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ আমাদের মৌলিক অধিকারটা কেমন, এতক্ষণ দেখলাম মৌলিক অধিকারগুলি কি কি, তাই না? অর্থাৎ আমাদের যে অধিকারের লিস্ট রয়েছে, সেই অধিকারের লিস্টের বৈশিষ্ট্য কি। উদাহরণ হিসেবে যদি বলি যে আমরা একটা খেলার টিম বানিয়েছি, কে কে রয়েছে সেটা এতক্ষণ দেখলাম, এবং এই পুরো টিমটার বৈশিষ্ট্য কি, বোঝা গেল? কে 6 ভালো মারতে পারে, কে ক্যাচটা ভালো ধরতে পারে, আমাদের কি উইকেট কিপার রয়েছে, আমাদের কি ফাস্ট বোলার রয়েছে, আমাদের কি অলরাউন্ডার রয়েছে, সেই জিনিসগুলো আমরা এখন দেখব। অর্থাৎ এই টিমটার বৈশিষ্ট্য কি, যে এখানে এতগুলো অলরাউন্ডার রয়েছে, এতগুলো এই 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 ক্লিয়ার? দেখো, যেরকম বিভিন্ন দেশের সংবিধান ও তত্ত্বের প্রভাব। এখানে আমরা প্রথমেই বলেছি ভারতীয় সংবিধান মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে নেওয়া হলেও বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সংবিধানের দ্বারা প্রভাবিত হয়েছে। বিভিন্ন তত্ত্ব, অর্থাৎ তত্ত্ব বলতে থিওরি, বিভিন্ন তাত্ত্বিকরা যে চিন্তাভাবনা, যে সেই চিন্তাভাবনার দ্বারা, বিভিন্ন তাত্ত্বিকদের লেখনীর দ্বারা প্রভাবিত হয়েছে, তারপরে এই মৌলিক অধিকার তৈরি হয়েছে। ক্লিয়ার? নেক্সট, 2 শ্রেণীর অধিকার। ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, এটা 2টো শ্রেণীতে ভাগ করা হয়েছে, তাই এখানে বলছে 2 শ্রেণীর অধিকার। এর 2টো শ্রেণীতে বললাম, প্রথম শ্রেণীতে রেখেছে মৌলিক অধিকার এবং দ্বিতীয় শ্রেণীতে নির্দেশমূলক নীতি। এবং এই যে প্রথম শ্রেণীতে মৌলিক অধিকার রেখেছে, এই মৌলিক অধিকার আদালত বিচার করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ এই অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তবে এই অধিকারগুলো আদালত বিচার করতে পারবে। আর দ্বিতীয় অধিকার রেখেছে, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা আদালত কি বিচার করতে পারবে না, বোঝা গেল? বিচার করতে পারবে না। ক্লিয়ার? তাই এটাকে 2 শ্রেণীর অধিকার বলছে। নেক্সট, আইনগত ও রাজনৈতিক প্রকৃতি বিশিষ্ট, ঠিক আছে? অর্থাৎ আইনগত ও রাজনৈতিক প্রকৃতি বিশিষ্ট, এর মানে কি, যে আমাদের সংবিধানে যে সমস্ত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো বেশিরভাগই আইনগত এবং রাজনৈতিক। এখানে কোনো রকম অর্থনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হয়নি, ঠিক আছে? অন্যদিকে আমরা বলতে পারি যে এই অর্থনৈতিক অধিকার ছাড়া অন্য যে কোনো অধিকারই একরকম কি মূল্যহীন, তাই না? তো বিশেষ করে বেশ কিছু তাত্ত্বিকরা এটাই বলছে। ওকে, নেক্সট, মৌলিক অধিকারগুলি সবার জন্য নয়। এই যে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, এগুলো সবার জন্য নয়, শুধুমাত্র নাগরিকরা এগুলোকে ভোগ করে থাকে। হ্যাঁ, কিছু অধিকার রয়েছে, যেরকম ধর্মীয় স্বাধীনতা, সাম্যের অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, এরকম অধিকার কিছু রয়েছে, মৌলিক অধিকার, যেগুলো ভারতে বসবাস করলেই তুমি পাবে। কিন্তু এমন কিছু অধিকার, যেরকম রাজনৈতিক ক্ষেত্রে যে সমস্ত অধিকারগুলো রয়েছে, তারপরে ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার, এমন কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো সবাইকে দেওয়া হয়নি। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে নিয়ন্ত্রিত, অর্থাৎ এই মৌলিক অধিকারগুলো অনিয়ন্ত্রিত নয়, তাই না? অর্থাৎ অবাধ নয়, এই মৌলিক অধিকারগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে বিভিন্নভাবে, কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। বাক স্বাধীনতা রয়েছে, মানে বকবক করে যাচ্ছ, এমন বকবক করছো, দুটো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, ঠিক আছে? বলছে কিছু স্বাধীনতা তো তোমার রয়েছে, যেরকম তুমি তোমার ইচ্ছা মতো পেপারে লিখতে পারো বা মৌখিকভাবে বলতে পারো, কিন্তু সেটা এমন পর্যায়ে যাতে না যায় সেটা অন্যের অবমাননা হয়, অন্যের অধিকার ছিনিয়ে নেওয়া হয়, বোঝা গেল? তুমি এখানে বসে বলতে পারো চৌকিদার চোর হ্যাঁ, ওকে, কিন্তু এমন কোনো কথা বলবে না যেটা রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্ট করবে, ঠিক আছে? রাষ্ট্রের যে নিরাপত্তা সেটা নষ্ট করবে, বা তুমি এমন কোনো কথা বলবে না যেটা অন্য রাষ্ট্রের সঙ্গে তোমার রাষ্ট্রের সম্পর্ক খারাপ করবে, ঠিক আছে? নেক্সট, বা অন্য রাষ্ট্র বলতে পারো যে দেখালো এমন কোনো কথা বলে দিলে যেটা তোমার রাষ্ট্রে মিসাইল ছুড়ে দিল, এটা যাতে না হয়, ঠিক আছে? নেক্সট, জরুরি অবস্থায় ও অবলবৎযোগ্য, ঠিক আছে? জরুরি অবস্থায় অবলবৎযোগ্য, অর্থাৎ এই যে মৌলিক অধিকার রয়েছে, যখন রাষ্ট্রে জরুরি অবস্থা চলে, রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে, তখন এই মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তখন এর বিচার পাওয়া যায় না, ঠিক আছে? ধরো পশ্চিমবঙ্গে এর কোনো একটা অংশে জরুরি অবস্থা চালু হয়েছে, এখন ধরো নদিয়া জেলাতে
জরুরি অবস্থা চালু হয়েছে এবং এখানকার মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এখন এখানকার মানুষ সেই সময় গেল সুপ্রিম কোর্টে, গিয়ে বললো আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সুপ্রিম কোর্ট বলবে না, এখন বিচার করা যাবে না, ওখানে জরুরি অবস্থা চলছে, ঠিক আছে, এখন ক্ষুণ্ণ হতেই পারে। ক্লিয়ার? নেক্সট, বিচার বিভাগ কর্তৃক সংরক্ষণ। এই যে বিচার বিভাগ আমাদের মৌলিক অধিকারগুলোকে সংরক্ষণ করে থাকে, এই কথা বলছে। নেক্সট, ভোটাধিকার মৌলিক অধিকারের অন্তর্গত নয়। অর্থাৎ আমাদের যে সাধারণ মানুষের যে রাজনৈতিক অধিকার, বিশেষ করে ভোট অধিকারটা, তবে ভোটে দাঁড়ানোর অধিকার, এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো মৌলিক অধিকারে সীমাবদ্ধ করা, মৌলিক অধিকারের মধ্যে অ্যাড করা হয়নি, ঠিক আছে। তো এই কথাটাই বলছে। নেক্সট, ব্যক্তি স্বার্থ ও সামাজিক স্বার্থের সমন্বয়। এখানে আমাদের যে মৌলিক অধিকার গুলোর কথা উল্লেখ করা আছে, শুধুমাত্র একজন ব্যক্তির অধিকারের কথা উল্লেখ করা হয়নি, এটা সমাজের কথা উল্লেখ করা হচ্ছে, সমাজের অধিকারের কথাও বলেছে। শুধুমাত্র একজন ব্যক্তির মৌলিক অধিকারের কথা বলেনি, সে সামাজিক ক্ষেত্রেও বেশ কিছু অধিকারের কথা বলা হয়েছে। যেরকম ধরো হিন্দু মুসলিম, হিন্দু সমাজের হিন্দু ধর্মের যে সমাজ, সেই সমাজের যে অধিকার, সেই অধিকারগুলো সংরক্ষণের কথা বলা হয়েছে। তাহলে কি ওটাকে একটা ব্যক্তির অধিকার হচ্ছে? বা মুসলিম সমাজ বা মুসলিম ধর্মের যে সমাজ, সেই সমাজের কথাও বলা হয়েছে। বা একটা নারী সমাজ, এক মিনিট, এই সমাজ সমাজ বলে আমি ভাগ করতে চাইছি না, আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, ঠিক আছে। ধরো নারীদের একটা পুরো সমাজের কথা বলা হচ্ছে, নারীদের অধিকারের কথা, মানে বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে কথাগুলো আশা করছি। আবার পুরুষদের যদি হয় সেম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অনগ্রসর সম্প্রদায়ের জন্য সংরক্ষণ। এই মৌলিক অধিকারের মধ্যে কিছু অনগ্রসর, যারা আগিয়ে যেতে পারেনি বিভিন্ন কারণে, স্বাধীনতার আগে বিভিন্ন অত্যাচারিত হয়েছে, তারপর বেশ কিছু জাতি হয়েছে, তারা এখনো পর্যন্ত, যারা জেনারেল, তাদের মতো অবস্থায় আসতে পারেনি, ঠিক আছে, যারা আগে সুযোগ সুবিধা পেয়েছিল সেই অবস্থায় আসতে পারেনি। তো তাদেরকে সেই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেরকম এসসি, এসটি, ওবিসি যে ব্যাপারগুলো, তারপরে ওবিসি, তারপরে আছে ইডাব্লিউএস। দেখো, অনেকে বলবে জেনারেলের মধ্যে কিছু নেই, অনেকে গরিব, তাও তাকে সংরক্ষণের ব্যবস্থা করা হয় না। এই যে ইডাব্লিউএস নতুন চালু হয়েছে, ঠিক আছে, অনেকের সার্টিফিকেট নেই, যদি ইচ্ছা হয় করে নিতে পারো। ওকে, ক্লিয়ার? তো আর নেই, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়েছো তো? যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিশ্চয়ই যুক্ত হয়ে যাবে।